আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকুর রহমান বলছি। ডরমেন নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক সমাস নিয়ে আলোচনা করব, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। তো আলোচনা করা যাক। সমাসটা হচ্ছে পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম হচ্ছে কি সমাস। এই সমাস অর্থ হচ্ছে পদের মিলন, সংক্ষেপণ, একত্রকরণ, একপদীকরণ। সমাস একটা সংস্কৃত শব্দ। সমাস একটি বিশেষ্য পদ। সমাসের বিপরীত শব্দ বিচ্ছেদ বা বিগ্রহ। এই সমাসটা শব্দ বা রূপ তত্ত্বে আলোচিত হয়। সমাসকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাই সমযোগ, অসযোগ, সমাসের উদ্দেশ্যটা হচ্ছে বাক্যে শব্দের বা পদের ব্যবহার সংক্ষেপ করা। একটা উদাহরণ দিই। সিংহ চিহ্নিত আসন। এটা সমাসবদ্ধ পদ হচ্ছে সিংহাসন। এটা হচ্ছে পূর্বপদ। এটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। আর এই পুরা বাক্যটুকু হচ্ছে বেশ বাক্য বা বিগ্রহ বাক্য। আর এটুকুকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ বা সমাস। এই সমস্ত পদের এই সিংহটা হচ্ছে পূর্বপদ এবং আসনটা হচ্ছে পরপদ। এখন জানা যাক সমসমান পদ কি। সমসমান পদটা হচ্ছে সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলে। যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটির নাম হচ্ছে সমসমান পদ।
যেমন এখানে সিংহ এবং আসন প্রত্যেকটাই আলাদা আলাদা হচ্ছে সমাস সমান পদ। সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে এসেছে। সাধারণত বিশেষ্য পদে কারক বিভক্তি থাকে। সমাসে সবসময় বিশেষ্য পদে কারক বিভক্তি থাকবে। নতুন বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণে সমাস হচ্ছে 4 প্রকার। সমাস 4 প্রকার। 1 নম্বর তৎপুরুষ সমাস, কর্মদ্বারাই সমাস, দ্বন্দ্ব সমাস, 4 নম্বর হচ্ছে বহুব্রীহি সমাস। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অলোক সমাসে সমাস সমান পদের বিভক্তি লোপ পায় না। আমরা এখন একে একে সবগুলোই ব্যাখ্যা করব। সমাসের কোন পদ প্রধান সেটা জানার জন্য আমাদের একটা টেকনিক আছে। টেকনিকটা হলো দ্বিতকে গাই পরপদের গান। এই দ্বিতক মানে হচ্ছে দ্বিতে হচ্ছে দ্বিগু, ততে হচ্ছে তৎপুরুষ, কতে হচ্ছে কর্মদ্বারাই। এই তিনটার পরপদটা প্রধান হবে। পরপদ প্রধান। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। কেননা দ্বন্দ্ব করতে গেলে মিনিমাম 2 জন লাগবেই। অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রধান। এবং বহুব্রীহি সমাসে কোনো পদই প্রধান নয়। এখন আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে। দ্বন্দ্ব সমাস কয়েকভাবে হয়ে থাকে। 1 নম্বর মিলনার্থক শব্দযুগে। এর উদাহরণগুলো হচ্ছে মা ও বাপ, মা বাপ,
বায়ু বোন, ভাই বোন। জায়াপতি, দম্পতি। এরকম আরও কিছু আছে। মাসি পিসি, জিন পরি, চা বিস্কুট ইত্যাদি। এই দ্বন্দ্ব সমাসের বেশ বাক্যে ও থাকবে। সকল দ্বন্দ্ব সমাসে বেশ বাক্যে কি থাকবে? ও থাকবে। 2 নম্বর হচ্ছে বিরোধার্থক শব্দযুগে। বিরোধার্থক শব্দযুগে হচ্ছে বিরোধ থাকবে, যেমন দা ও কুমড়া হবে দা কুমড়া। ওহি ও নকল অহিনকুল। এরকম আরও আছে। স্বর্গ নরক, ইত্যাদি। 3 নম্বরে হলো বিপরীতার্থক শব্দযুগে দ্বন্দ্ব সমাস গঠিত হয়। বিপরীতার্থক শব্দযুগে দ্বন্দ্ব সমাস হচ্ছে যেমন আয় ও ব্যয়, আয় ব্যয়। জমা ও খরচ, জমা খরচ। এরকম আরও আছে। ছোট বড়, ছেলে বুড়ো, লাভ লোকসান, ধনী দারিদ্র, ধনী দারিদ্র। 3 নম্বর হলো অঙ্গবাচক শব্দযুগে দ্বন্দ্ব সমাস। যেমন হাত পা, নাক কান,
বুক, পিঠ, মাথা, মুন্ডু, নাক, মুখ ইত্যাদি। 4 নম্বর হলো সংখ্যাবাচক শব্দযুগে দ্বন্দ্ব সমাস। সংখ্যাবাচক শব্দযুগে দ্বন্দ্ব সমাসগুলো হচ্ছে 7-5, 9-6, 19-20, ইত্যাদি। 6 নম্বর আছে সমার্থক শব্দযুগে। সমার্থক শব্দযুগে যেমন হাট ও বাজার, হাট বাজার, তারপর ঝড় বৃষ্টি, ঘরদুয়ার, কলকারখানা, মোল্লা মৌলবি, খাতাপত্র ইত্যাদি। 7 নম্বর হচ্ছে প্রায় সমার্থক ও সহজ শব্দযুগে। প্রায় সমার্থক ও সহজ শব্দযুগে হচ্ছে কাপড় চোপড়, পোকামাকড়, দয়া মায়া, ধুতি চাদর, পুটলা পুটলি ইত্যাদি। 8 নম্বর হচ্ছে দুটি সর্বনাম যুগে। দুটি সর্বনাম যুগের মধ্যে আছে যা তা, যে সে, যথা তথা, তুমি আমি, এখানে সেখানে ইত্যাদি। দুটি ক্রিয়া যুগে হচ্ছে দেখাশোনা, যাওয়া আসা, চলাফেরা, দেওয়া খাওয়া ইত্যাদি। দুটি বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস গঠিত হয়। যেমন ভালো মন্দ, কম বেশি, আসল নকল, বাকি বকেয়া ইত্যাদি। 10 নম্বর হলো
দুটি ক্রিয়া বিশেষণ যোগে দ্বন্দ্ব সমাস গঠিত হয়। যেমন ধীরে সুস্থে, আগে পাছে, আকারে ইঙ্গিতে, ইত্যাদি। আরেকটা দ্বন্দ্ব সমাস হলো একশেষ দ্বন্দ্ব। যেমন সে, তুমি ও আমি। এটা সমাস হচ্ছে আমরা। মানুষ, মানুষ, মানুষ হচ্ছে বহু মানুষ। তারপর আছে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্বগুলো হচ্ছে তেল, নুন, লাকড়ি, নাচ গান বাজনা, সাহিব বিবি গুলাম, হাত পা নাক মুখ চোখ, রূপ রস গন্ধ স্পর্শ, স্বর্গ মর্ত্য পাতাল, লাল নীল হলুদ, বাল বিদ্য বনিতা ইত্যাদি। এরপর হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস। অলোক দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে মনে রাখতে হবে এর বিভক্তিটা লোপ পাবে না। যেমন ঘরে ও বাইরে, বেশবাক্য ঘরে ও বাইরে এর সমাসবদ্ধ পদটি হবে ঘরে বাইরে। তার মানে এখানে বিভক্তিটা লোপ পাবে না। আরও কিছু উদাহরণ আছে। দুধে ও ভাতে, দুধে ভাতে, জলে ও স্থলে, জলে স্থলে, সাপে ও নেওলে, সাপে নেওলে, পথে ও প্রান্তরে, পথে প্রান্তরে, ইত্যাদি।
এই হলো কর্মদ্বারা সমাস এবং তার উদাহরণ। এখন আমরা এই হলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এখন আমরা কর্মদ্বারা সমাস নিয়ে আলোচনা করব। এই কর্মদ্বারা সমাস কয়েকভাবে গঠিত হয়, যেমন বিশেষ্য প্লাস বিশেষ্যে গঠিত হতে পারে, বিশেষ্য প্লাস বিশেষণে গঠিত হতে পারে, বিশেষণ প্লাস বিশেষ্যে গঠিত হতে পারে, আবার বিশেষণ প্লাস বিশেষণে গঠিত হতে পারে। আর এই কর্মদ্বারা সমাসকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর, মধ্যপদলোপী কর্মদ্বারা সমাস। এক নাম্বারটা হচ্ছে মধ্যপদলোপী কর্মদ্বারা সমাস। এক্ষেত্রে মনে রাখতে হবে বেশ বাক্যের মধ্যপদটা লোপ পাবে, পূর্বপদ এবং পরপদ বিশেষ্য হবে এবং পরপদটা প্রধান হবে। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন সিংহাসন, এর বেশ বাক্য হচ্ছে সিংহ চিহ্নিত আসন। এখানের যে মধ্যের যে পদটা সেটা কি লোপ পেয়ে কি হয়েছে সিংহাসন। তারপর প্রাণবয়, হচ্ছে প্রাণ যাওয়ার বয়। তারপর মৌমাছি, মৌ সংগ্রহকারী মাছি, এগুলো প্রত্যেকটার মধ্যের পদটা কি হবে লোপ পাবে। তারপর হাসি মুখ, হাসি মাখা মুখ, গোবর গণেশ, গোবরে নির্মিত গণেশ, একাদশ, একের অধিক 10, একাদশ। তারপরে সংবাদপত্র, সংবাদযুক্ত পত্র, তারপরে স্মৃতিসৌধ,
স্মৃতি রক্ষার্থে সৌধ, এরকম বহুত আছে। আশা করি বুঝতে পারছেন। আর এই মধ্যবর্তীলোপী কর্মধারয় সমাসের পরপত্রার অর্থই প্রাধান্য পাবে। যেমন সিংহাসন, সিংহাসন দ্বারা আমরা সিংহকে বুঝি না, আমরা একটা আসনকে বুঝি। তারপর হাসিমুখ, হাসিমুখ দ্বারা আমরা হাসিকে বুঝি না, আমরা মুখটাকেই বুঝি। ওকে, এখন আমরা দেখব এখানে চাঁদমুখ। চাঁদমুখের মধ্যে মুখটা হচ্ছে কি প্রত্যক্ষ, প্রত্যক্ষ সেটা এই পরপত্রা প্রত্যক্ষ হবে, সেটা ব্যক্তি কিংবা বস্তু হতে পারে। এই প্রত্যক্ষ ব্যক্তি বা বস্তুকে আমরা কি বলবো? উপমেয় বলবো। এই উপমেয়টা হচ্ছে যাকে তুলনা করা হয়। আর পূর্বপত্রা হবে কি পরোক্ষ। পরোক্ষ ব্যক্তি বা বস্তু। আর এটা এই পরোক্ষ ব্যক্তি বা বস্তুকে আমরা বলবো উপমান। আর এই উপমানটা হচ্ছে যার সাথে তুলনা করা হয়। তার মানে হচ্ছে চাঁদমুখ, এই চাঁদমুখটা হচ্ছে চাঁদের মতো মুখ কিংবা চাঁদের ন্যায় মুখ। তার মানে এখানে আমরা চাঁদমুখ দ্বারা আমরা কি বুঝি? মুখটাকেই বুঝি। তার মানে মুখকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে। এখানে কাকে তুলনা করা হয়েছে? মুখকে তুলনা করা হয়েছে। কার সাথে তুলনা করা হয়েছে? চাঁদের সাথে তুলনা করা হয়েছে। এখন আমরা দেখব উপমান কর্মদ্বয় সমাস। উপমান কর্মদ্বয় এটা আমাদের মনে রাখতে হবে নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে গঠিত হবে। এবং এক নাম্বার কন্ডিশন হচ্ছে কি এরা নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে গঠিত হবে। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে বাস্তবে সম্পর্কটা সত্য হবে। বাস্তবে সম্পর্কটা সত্য হবে এবং ভেষবাক্যের মাঝে ন্যায় বসবে। 3 নাম্বার শর্ত হচ্ছে ভেষবাক্যের মাঝে ন্যায় বসবে। তার মানে উপমান কর্মদ্বয়ের 3টা শর্ত হচ্ছে এরা নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে, আর এদের সম্পর্কটা সত্য হবে, ভেষবাক্যের মাঝে ন্যায় বসবে। যেমন একটা উদাহরণ দিই,
তুষার শুভ্র। এর মানে হলো বেশ বাক্যটা হলো তুষারের ন্যায় শুভ্র। তার মানে কি তুষারও শুভ্র, তুষারও যেমন তুষারও সাদা, শুভ্র সাদা। তার মানে এদের সম্পর্কটা কি সত্য, এবং এদের এই তুষার এবং শুভ্রের মাঝখানে কি বসছে ন্যায় বসছে। ওকে। আবার অরুণ রাঙা, অরুণ রাঙা এর বেশ বাক্য হচ্ছে অরুণের ন্যায় রাঙা। তারপরে কাজল কালো, কাজলের ন্যায় কালো, শশ ব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত, রক্তলাল, রক্তের ন্যায় লাল। তার মানে আমরা উদাহরণগুলো লক্ষ্য করতেছি যে এরা নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে গঠিত হয়েছে, এবং এদের যে বাস্তবে এদের সম্পর্কটা কি সত্য হয়েছে। কারণ রক্ত যেমন লাল, লাল তো লালই, তার মানে রক্ত লাল, এদের সম্পর্কটা কি সত্য। তারপর কাজল কালো, কাজল হচ্ছে কালো, আর কালো তো কালো একটা রং, কালো, এদের কি মানে একটা মিল আছে। তার মানে কি এদের সম্পর্কটা সত্য, এবং এদের বেশ বাক্যের মাঝে কি বসছে ন্যায় বসছে। ইনশাল্লাহ উপমান কর্মদ্বয়ের সমাস আর ভুল হবে না। এরপরে হচ্ছে উপমিত কর্মদ্বয়। উপমিত কর্মদ্বয়ের ক্ষেত্রে আমাদের তিনটা শর্ত মনে রাখতে হবে। 1 নাম্বার, এরা নাউন প্লাস নাউন হবে। তার মানে কি দুইটাই বিশেষ্য, পূর্বপদ এবং পরপদ দুইটাই কি বিশেষ্য হবে। এদের বাস্তবে এদের সম্পর্কটা কি হবে সম্পর্কটা মিথ্যা হবে, এবং বেশ বাক্যে পরোক্ষের পরে ন্যায় বসবে। তাহলে উপমিত কর্মদ্বয়ের ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে, যে পূর্বপদ এবং পরপদ দুইটাই কি হবে বিশেষ্য হবে, মানে নাউন প্লাস নাউন হবে। এদের সম্পর্কটা বাস্তবে এদের সম্পর্কটা মিথ্যা হবে, এবং বেশ বাক্যে পরোক্ষের পরে ন্যায় বসবে। এখন কিছু উদাহরণ দেওয়া যাক।
যেমন সিংহ পুরুষ, সিংহ পুরুষ। এই সিংহ পুরুষ, এখানে সিংহ পুরুষ বলতে আমরা কি বুঝি? পুরুষকে বুঝি। তার মানে এই পুরুষটা হচ্ছে প্রত্যক্ষ আর সিংহ হচ্ছে কি পরোক্ষ। ওকে, তাহলে আমরা এটার ব্যাস বাক্যটা করবো এভাবে, পুরুষ সিংহের ন্যায়। তার মানে আমাদের শর্তগুলো কি কি? নাউন প্লাস নাউন হবে, সমাসবদ্ধ পদটা কি নাউন প্লাস নাউন হবে, সম্পর্কটা তাদের মিথ্যা হবে এবং ব্যাস বাক্যে পরোক্ষের পরে ন্যায় বসবে। ব্যাস বাক্যে পরোক্ষ বলতে আমরা বুঝতেছি কোনটা? সিংহ। তার মানে সিংহের পরে আমাদের ন্যায় বসছে, সিংহ পুরুষ সিংহের ন্যায়। এখন আরেকটা উদাহরণ দিই, ফুলকুমারী। ফুলকুমারী বলতে আমরা কুমারীকে বুঝি। তাহলে এখানে এই কুমারীটা হচ্ছে প্রত্যক্ষ, ফুলটা হচ্ছে পরোক্ষ। তাহলে এর ব্যাস বাক্য হবে কুমারী ফুলের ন্যায়। কুমারী ফুলের ন্যায়। তারপর অদর পল্লব, অদর বলতে বোঝায় ঠোঁট বা নিচের ঠোঁট, আর পল্লব বলতে বোঝায় পাতাকে বোঝায়। তাহলে এ ঠোঁটের সাথে তুলনা করছে কাকে? পাতাকে। তার মানে এদের সম্পর্কটা কি মিথ্যা। কুমার, এই যে এটার ক্ষেত্রে যেমন ফুল কখনো কুমারী হতে পারে না, আবার পুরুষ কখনো সিংহ হতে পারে না। তার মানে এদের সম্পর্কটা কি মিথ্যা। অদর পল্লব, তার মানে কি এখানে প্রত্যক্ষ হচ্ছে অদর মানে ঠোঁট, আর পল্লব হচ্ছে পাতা। তার মানে অদর পল্লবের নেই। তারপর আছে বাহুলতা। বাহু লতার নেই। এর প্রত্যেকটির সম্পর্ক কি মিথ্যা বোঝাচ্ছে। তারপর পদ্ম আখি। পদ্ম আখি, আখিকে পদ্মের সাথে তুলনা করেছে। তার মানে আখি পদ্মের নেই। এরকম আরও উদাহরণ আছে অনেক, যেমন করকমল, সোনামুখ, কথামৃত, নরসিংহ, বীরসিংহ, চরণকমল, করপল্লব, চাঁদমুখ, মুখচন্দ্র ইত্যাদি। এখন দেখব আমরা রূপক কর্মদ্বয়। রূপক কর্মদ্বয়ের ক্ষেত্রেও দুইটা শর্ত হচ্ছে, এক, এরা নাউন প্লাস নাউন হবে, দুই নাম্বার হচ্ছে পূর্বপদ অদৃশ্যমান এবং
পরপথ দৃশ্যমান হবে এবং ব্যাস বাক্যের মাঝে রূপ বসবে। ব্যাস বাক্যের মাঝে কি রূপ বসে। আসলে পূর্বপদটা ধরা ছোঁয়া দেখা যায় না, শুধু অনুভব করতে হয়। কয়েকটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। যেমন বব নদী। বব নদীটা হচ্ছে বব রূপ নদী। এখানে বব বলতে বোঝাচ্ছে সত্তা বা ঈশ্বর। তারপরে বিষাদ সিন্ধু, বিষাদরূপ সিন্ধু। তারপর মন মাঝি, মনরূপ মাঝি, কালস্রোত, কালরূপ স্রোত, দিলদরিয়া, দিলরূপ দরিয়া। জীবন প্রদীপ, জীবনরূপ প্রদীপ, ক্রোধানল, ক্রোধরূপ অনল, ওকে। এরকম আরও উদাহরণ আছে, যেমন যৌবন বন, জীবনতরী, কমলমুখ, জ্ঞান বৃক্ষ ইত্যাদি। আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো যে এখানে পূর্বপদ এবং পরপদ দুইটাই বিশেষ্য এবং পূর্বপদগুলা অদৃশ্যমান আর পরপদগুলা দৃশ্যমান এবং এদের ব্যাস বাক্যের মাঝে কী বসছে রূপ বসছে। যেমন আমরা উদাহরণ দিকে যদি লক্ষ্য করি তাহলে বব, বব মানে হচ্ছে সত্তা বা ঈশ্বর, এটাকে আমরা অনুভব করি, কিন্তু নদী কিন্তু দৃশ্যমান। আবার এক্ষেত্রে বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধুর ক্ষেত্রে বিষাদকে আমরা কি অনুভব করি আর সিন্ধুকে আমরা দেখতে পাই, মানে দৃশ্যমান। মন মাঝি, তেমনইভাবে মন মাঝি, কালস্রোত, এখানে কাল বলতে জমকে বোঝানো হচ্ছে, দিলদরিয়া, জীবন প্রদীপ, ক্রোধানল ইত্যাদি। তারপর দেখব
দ্বিগু কর্মদ্বারাই সমাস। আগে দ্বিগু সমাস একটা স্বতন্ত্র সমাস ছিল, সমাসের একটা প্রকার ছিল, আর এখন এই দ্বিগু সমাসটাকে কর্মদ্বারয় সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন বইতে এটা কর্মদ্বারয় সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দ্বিগু সমাসটা হচ্ছে এদের পূর্বপদের সংখ্যা থাকবে এবং অর্থটা ঠিক থাকবে এবং পরপদে বিশেষ্য থাকবে। এটা সমাহার, সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের সমাস হয়। এটার যদি আমরা কিছু উদাহরণ দিই, যেমন সপ্তাহ, সপ্ত, অহের, সমাহার। বেশ বাক্যে লাস্টে কি সমাহার হবে অধিকাংশগুলাই। সপ্তাহ হচ্ছে কি সপ্ত, অহের, সমাহার। সপ্ত বলতে এখানে কি 7কে বোঝায়, আর অহ হচ্ছে একটা দিবস, তার মানে 7 দিনের সমাহার বোঝাচ্ছে। 7 দিনের সমাহার বোঝাচ্ছে কি সপ্তাহকে। তেমনিভাবে চৌরাস্তা, চৌরাস্তার সমাহার। এখানে চৌ বলতে 4 বোঝানো হয়েছে, তার মানে 4 রাস্তার সমাহার হচ্ছে চৌরাস্তা। তারপর শতাব্দী, শত অব্দের সমাহার। তারপর পঞ্চবটি, পঞ্চবটির সমাহার। তেপ্রান্তর, 3 প্রান্তরের সমাহার। পঞ্চনদ, পঞ্চনদের সমাহার। নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে কিছু পরিবর্তন আসছে। আমরা আগের পুরাতন বইয়ে এই দ্বিগু সমাসে দেখতাম যে ত্রিভুজ দ্বিগু সমাসের উদাহরণ দিয়েছিল, কিন্তু বর্তমানে নতুন বইয়ে এই ত্রিভুজটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আর এই দ্বিগু সমাসটাকে রবীন্দ্রনাথ ঠাকুর বাদ দিতে চেয়েছিলেন, যেটা গত বিসিএসে আসছিল। আবার উপসর্গের সাহায্যে কর্মদ্বয়ের সমাস গঠিত হয়। যেমন উপসর্গের সাহায্যে কর্মদ্বয়ের সমাসগুলো হচ্ছে সকাল, বিকাল, বিদেশ ইত্যাদি। আবার দুটি বিশেষ্য পদ এক ব্যক্তিকে নির্দেশ করেও কর্মদ্বয়ের সমাস হয়। যেমন জজ সাহেব, এর বেশ বাক্য হচ্ছে যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। তারপর রাজস্বী, যিনি রাজা
তিনি ঋষি। রাজস্বী। তারপর রাজা বাহাদুর, রাজা বাহাদুর, যিনি রাজা তিনি বাহাদুর। এরকম আরও অনেক কর্মদ্বারের সমাসের উদাহরণ আছে, যেমন মহানদী, আনন্দ অশ্রু, কাঁচকলা, কচুকাটা, অনুতাপ, নবান্ন, লঙ্কাবাটা, শ্বেতবস্ত্র, নীলাকাশ, নবপৃথিবী, নরাদম, ইহকাল, নীলাম্বর, কদাচার, খাসমহল ইত্যাদি। এখন আমরা বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব। ব্রীহি শব্দের অর্থ হচ্ছে দান, আর বহুব্রীহি অর্থ হচ্ছে বহু দান আছে যার। আর বহুব্রীহি সমাসগুলো আমরা কিভাবে বুঝতে পারবো? সেটা হচ্ছে ব্যাসবাক্যে কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করে, কিন্তু সমস্ত পদে সেই ব্যক্তি বা বস্তুর কথা উল্লেখ থাকবে না। তার মানে বুঝতে পারলাম যে ব্যাসবাক্যের মধ্যে কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করবে, কিন্তু সমস্ত পদে সেই ব্যক্তি বা বস্তুকে উল্লেখ করা হবে না। এই বহুব্রীহি সমাস 8 প্রকার। তার মধ্যে এক প্রকার হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি। এই সমানাধিকরণ বহুব্রীহি ক্ষেত্রে যে কোনো একটি পদ বিশেষণ হবে, হয়তো পূর্বপদ বিশেষণ হবে, নয়তো পরপদ বিশেষণ হবে। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলেই সেটাকে আমরা কি বলবো? সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলবো। যেমন এর কয়েকটা উদাহরণ দেওয়া যায়। খুশ মেজাজ, খুশ মেজাজ যার, তার মানে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। ব্যাসবাক্যের মধ্যে কি বোঝাচ্ছে? খুশ মেজাজ যার, একটা ব্যক্তির মেজাজকে বোঝাচ্ছে, কিন্তু আমাদের সমস্ত পদে কোনো ব্যক্তির কথা উল্লেখ নাই। সেরকম কৃতবিদ্যা, কৃতবিদ্যাজার, এখানে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, কিন্তু এখানে সেই ব্যক্তি বা বস্তুর কথা উল্লেখ নেই। সেরকম কান কাটা, ব্যাসবাক্য হবে কান কাটা যার। এরকম আরও উদাহরণ আছে অনেক, যেমন নীলকণ্ঠ, নীলাম্বর, কথা সর্বস্ব, একগুয়ে, লাল পেরে ইত্যাদি। 2 নম্বর বহুব্রীহি সমাস হচ্ছে
বেদীকরণ বহুব্রীহি। এই বেদীকরণ বহুব্রীহি সমাসে কোনো পদই বিশেষণ হবে না। তার মানে পূর্বপদ এবং পরপদ উভয়ই বিশেষ্য হবে। পূর্বপদ এবং পরপদ উভয়টাই বিশেষ্য হবে। এখানে কোনো বিশেষণ পদ নেই। যেমন শশাঙ্ক, শশ অঙ্ক যার। আশি 20, আশিতে 20 যার। বিনা পানি, বিনা পানিতে যার। আমরা উদাহরণগুলো লক্ষ্য করলে দেখতে পারবো এখানে পূর্বপদ এবং পরপদ দুইটাই বিশেষ্য এবং বেশবাক্যে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, কিন্তু সমস্ত পদে সমাসবদ্ধ পদে কোনো ব্যক্তির কথা উল্লেখ নেই। এরকম আরও উদাহরণ আছে, যেমন কর্ণফুলী, ক্ষণজন।